বলল, ধন্যবাদ স্যার। স্যার, আমার কি কাজ করতে হবে বলেন। আমি তাকে তার কাজ বুঝিয়ে দিলাম। এখন হয়তো আপনারা ভাবছেন অয়নকে। অয়ন হলো এখন নতুন ম্যানেজার, যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি অয়নকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম। আজ শরীরটা ক্লান্ত ছিল, যে কারণে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম। আর বলে রাখি, আমি যেই দিন অফিসে যাই সেদিন আঙ্কেল অফিসে যান না, তাই আজকে আঙ্কেল অফিসে গেছেন। গল্পে আসি, আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একজন বলল আমরা সবাই কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। আমি অনন্যার দিকে তাকালাম, সে বলল যাবে, তাই আমিও বললাম কোন জায়গায় যাবি। সবাই বলল কক্সবাজার যাবে, তাই আমি কিছু বললাম না। যদিও আমি কক্সবাজারের অনেক জায়গায় চিনি, কিন্তু কিভাবে চিনি তা এখন বলবো না, আস্তে আস্তে জানতে পারবেন। তবে কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম। আমরা বেশ কয়েকজন, আমি, অনন্যা, লাকি, রাহাত, মেহেদি, রাফি, সাইমা, সারা, রিতা, লিমা, এই 10 জন যাব। তা সবাই ঠিক করলাম 1 সপ্তাহ পরে যাব। সেই দিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট মেয়ে, বয়স 10-11 হবে, ফুল বিক্রি করছে। আমি তার কাছে গেলাম, দেখলাম রজনীগন্ধা ফুল। মেয়েটি বলল, ভাইজান ফুল নিয়ে যান, একদম টাটকা ফুল। ওর কাছে কয়েকটা ফুল ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে 5টা ফুল নিলাম, আর ওকে আমি টাকা বেশি দিলাম। তবে হ্যাঁ, অনন্যা আমার পাশেই ছিল, আর আমি ফুলগুলো ওর জন্যই নিয়েছি। ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম, তখন অনন্যা বলল, আচ্ছা ফুলগুলো নিলে কেন? আমি বললাম তোমার জন্য নিয়েছি, আর এটা তো তোমার প্রিয় ফুল। অনন্যা বলল, এই 1 মিনিট, তুমি জানলে কিভাবে? আমি বললাম, তোমার মনে আছে যেদিন তোমার বাসার ছাদে প্রথম যাই সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা, কিন্তু তোমার কাছে এই ফুল নেই, কারণ তুমি লাগানোর পরে মারা গিয়েছিল। অনন্যা বলল, ও, আমি তাকে ওই ফুলগুলো দিলাম, আর তাকে দেখে বোঝা যায় সে অনেক খুশি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এরপর কয়েকদিন কলেজে গেলাম না, তাই অফিসে গেলাম। এখন কর্মীরা তাদের কাজের গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন আর 2000 বাড়িয়ে দিলাম। 6 দিন পর আজকে কলেজে গেলাম, আর সবাইকে একটা ঠিকানা দিয়ে বললাম ঠিকানায় চলে আসতে। তো পরের দিন সবাই ঠিক মতো চলে আসলো। আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করেছিলাম, সেটাতে গিয়ে উঠলাম। আমি মাঝামাঝি একটা সিটে বসেছিলাম, আমার সাথে অনন্যা বসেছে, আর সে বসেছিল জানালার পাশে। জার্নি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে। আমি বললাম সরি। অনন্যা বলল, সরি কেন, আমার কাঁধেই তো দিয়েছো। আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম, আর একটা হোটেলে উঠলাম। যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি। এক রুমে 2 জন করে, মেয়েদের 4টা আর ছেলেদের 2টা। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুপুরে খাবার খেলাম। খাবার খেয়ে দিলাম এক ঘুম। তার আগে প্ল্যান ছিল কালকে বের হব ঘুরতে। অপরদিকে যেই কলেজে পড়তাম ওখান থেকে বাস এসে আমাদের হোটেলের সামনে থামে, কেননা তারা কলেজ থেকে 3 দিনের বনভোজনে চট্টগ্রামে এসেছে। তাদের এখানে আসতে বিকাল হয়ে যায়, আর যে যার মতো রুমে চলে যায়। এদিকে আমি চোখ মিলে দেখি সন্ধ্যা হয়ে গেছে, আর আমার সাথে ছিল রাহাত। আমি রাহাতকে ডাক দিয়ে বললাম, ওই হারামি, উঠোস না কেন, কয়টা বাজে দেখ। রাহাত বলল, কয়টা বাজে? আমি বললাম, সন্ধ্যা হয়ে গেছে, আর তুই এখনো উঠোস না? উঠ, না হলে পানি মারবো, হালা ঘুম পাগল। রাহাত বলল, আরে উঠতেছি। পানি কেন আবার? ফ্রেশ হয়ে সবাই ছাদে গেলাম। আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি, যে কারণে ছাদে উঠলে উত্তাল সমুদ্র কিছুটা দেখা যায়। আমরা ছাদে আড্ডা দিয়ে বললাম, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কালকে সকালে সৈকতে যাব। আমরা নিচে নেমে খেয়ে যে যার রুমে চলে গেলাম। সকালে রেডি হয়ে নিলাম, আর আমাদের আনা ডিএসএলআরটা নিতে নিলাম। অপরদিকে বনভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠল। আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে। অনন্যা বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষকদের দেখা যাচ্ছে, আর তার সাথে জান্নাতও আছে। তখন আমরা অন্যদিকে মোড় নিলাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি পড়ে গেলাম পুরনো বন্ধুদের সামনে, আর তাদের সাথে জান্নাত। তাদের ভিতরে একজন বলল, কি রে আবির, কেমন আছোস? তোরে দেখি না কতদিন ধরে, তুই নাকি তোর ভাইয়ের সাথে রাগারাগি করে চলে আসছোস। আমি বললাম, না মানে এমনি। খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে। তাকে প্রথম থেকে মনে হয়েছিল সে হাসি খুশি, কিন্তু এখন থেকে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। সত্যি বলতে মেয়েদের মন বোঝা কঠিন। আমি বললাম, ভালোই আছি, তা তোদের খবর কি? কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো। আমি বললাম, আমি আসতেছি। আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি শুনিনি। অযথা তার মায়ায় পড়ে লাভ নেই, সে তো ছলনাময়ী, আর তাকে তো আমি ভালোবাসতাম, কিন্তু এখন ঘৃণার বসবাস। আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তারা জানতে চেয়েছিল কে ওরা। আমি বলেছিলাম আমার আগের ফ্রেন্ড। সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে। এভাবে 1 সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম, আর জান্নাতরা যে কয়দিন ছিল দেখা হয়নি। আমার দিনগুলো ভালোই যাচ্ছিল, আর কেটে গেল কয়েক মাস। এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। এই কয়েক মাসে অনন্যাদের কোম্পানি বাংলাদেশের টপ 15 থেকে 13তে চলে এসেছে।
পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। তার কিছুক্ষণ পর অনন্যা আসলো। আমি তার দিকে তাকিয়ে অবাক, কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে। সে আজকে শাড়ি পরেছে, নীল রঙের শাড়ি আর সাথে হালকা মেকআপ। অনন্যা আমার সামনে এসে তুড়ি বাজালো। তখন আমার ধ্যান ফিরলো। আমি কিছুটা লজ্জা ফিল করলাম। আমি বললাম, আজকে এত সাজ কি কারণে? অনন্যা বলল, পরে জানতে পারবে। আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আজকে রেজাল্ট দিবে, এটা তো আপনারা আগে থেকেই জানেন। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে রেজাল্ট দিল। আমরা সবাই ভালো রেজাল্ট করেছি, যদিও আমি প্রথম আর অনন্যা দ্বিতীয়। আর বাকি যে কয়জন ছিল সবার রেজাল্ট টপ 20-এর মধ্যে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা হলাম। তখন অনন্যা বলল, চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম, কোথায় যাবে? অনন্যা বলল, গেলেই বুঝতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম। সেটা ছিল একটা পার্ক। আমি বললাম, তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? অনন্যা বলল, ভেতরে চলো। আমি আর অনন্যা ভেতরে গেলাম। কিছুক্ষণ কথা বলে অনন্যা বলল, আচ্ছা তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না কিন্তু। আমি বললাম, বলো, কি বলবে? অনন্যা বলল, জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে। তুমি কি দিবে তোমার হাতটা ধরে হাঁটতে? প্রমিস, ছেড়ে যাব না কখনো। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গী করতে? আই লাভ ইউ সো মাচ। অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম। আমিও ওর প্রতি দুর্বল। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, আমাকে একটু ভাবতে দাও। অনন্যা বলল, আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো। এটা বলে হাঁটতে শুরু করলাম। অনন্যাও আমার সাথে ছিল। আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম, যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা বলবে। তারপর একই রিক্সাতে আবার বাসায় চলে আসলাম। সেদিনের মতো দিনটা ভালোই কাটলো। রাতে আমি একটা চিঠি লিখলাম। কি লিখলাম তা অনন্যার কাছ থেকেই পড়ে নিয়েন। এদিকে আঙ্কেল মনে মনে, একজন বিশ্বাসী ছেলে পেয়েছি, তার সাথেই আমি অনন্যার বিবাহ দিব। একদম আমার মনের মতো ছেলেটা। পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর আমার রুমের দিকে এসে দেখে আমার রুমের দরজা হালকা চাপানো, ভেতর থেকে লক করা ছিল না। কৌতূহলবশত সে রুমে প্রবেশ করলো। রুমে গিয়ে দেখে আমি নেই। ওয়াশরুমের দরজা খোলা। সে ভাবলো এত সকালে কোথায় গেল। তখন তার চোখ টেবিলের দিকে গেল। মোবাইলের নিচে একটা কাগজ আটকানো আর তাতে একটা নোট লেখা। অনন্যা লেখাটা পড়তে লাগলো, আমি অনেক আগে থেকে তোমাকে লাইক করতাম, আর তুমি যে আমাকে ভালোবাসো তা অনেক আগে থেকেই আমি জানতাম। আমি তোমার ডায়েরিটা পড়েছিলাম। আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম আর সেখানেই ডায়েরিটা পাই। তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি। তোমার বাবা মা যদি আমাকে না মেনে নেয়, তুমি আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত, কিন্তু আমি এতটা স্বার্থপর নই যে যারা আমাকে আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও। আঙ্কেলের কথা অনুযায়ী চলো, আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন তাকে বিয়ে করো। বেঁচে থাকলে আবার দেখা হবে। আমি চললাম অজানা কোনো গন্তব্যে। ইতি, তোমার আবির। এটা পরে অনন্যা কাঁদতে থাকলো। তখন আঙ্কেল আসলেন আর বললেন, কাঁদছিস কেন মা? তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে আবির চলে গেছে। আঙ্কেল চিঠিটা পড়ে বসে পড়লেন আর বললেন, সে একবার তো বলতে পারতো। আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সে আর কেউ নয়, সে আবির। আমি কি জানতাম সে চলে যাবে? অনন্যা বলল, আমি কিছু জানি না। তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও। আঙ্কেল বলল, চিন্তা করিস না, সে তোর ভাগ্যে থাকলে এমনিতেই আসবে আর আমি তাকে খুঁজে বের করব। অনন্যা বলল, তাই যেন হয়। কিছুদিন আগেই আঙ্কেল অনন্যাকে বলেছিলেন, আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আর কোনো কথা বলবি না, ছেলেটা অনেক ভালো, তোর পড়ালেখা শেষ হলে বিয়ে দিব। তখন অনন্যা দেখলাম খাওয়ার টেবিল থেকে চলে গেল আর আঙ্কেল পেছনে থেকে মুচকে হাসলেন। আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে। কোথায় যাব জানি না, পরিচিত কোথাও যাওয়া যাবে না, তাহলে অনন্যা জেনে যাবে। এইসব কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম। তখনই একজনের সাথে ধাক্কা খেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি। ছেলেটা বলল, আজব তো, দেখে চলতে পারেন না? আমি কিছু বললাম না। তখন ছেলেটি আমার দিকে তাকিয়েই বলল, ভাই আপনি? আমি বললাম, আপনারা তো বুঝতেছেন না ছেলেটাকে। ছেলেটা হলো নাইম। সে ওই ছেলেটা যে অনন্যার মোবাইল ছিনতাই করতে চেয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে এই ছেলেটি। আমি বললাম, কেমন আছোস তুই? আর আমাকে তুমি করে বলবি। নাইম বলল, ভাই আল্লাহর রহমতে ভালোই আছি। আর তুমি যে টাকাটা দিয়েছিলে তা দিয়ে কতদিন ওই কাজ করে এখন 2টা দোকান দিয়েছি, আর দোকানে 2জন কর্মচারী আছে। তবে আমিও মাঝে মাঝে যাই। আর এখন আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি। তা তুমি কেমন আছো? আমি বললাম, আছি কোনো রকম। আচ্ছা, কোনো একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি? আমি বাড়ি থেকে চলে এসেছি তাকে বলেছি, কিন্তু কি কারণে চলে এসেছি এটা বলিনি। নাইম বলল, অন্য কোথাও যাওয়া লাগবে না, আমাদের সাথে থাকবে। 3 রুমের ফ্ল্যাট একটা খালি পড়ে থাকে, আর তোমার অবশ্যই কোনো না কোনো একটা চাকরি হয়ে যাবে। আর মাকে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে দেখতে চেয়েছেন। আমি বললাম, আচ্ছা চল তাহলে। নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল, তার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি। আমি আর নাইম চলে আসলাম ওদের বাসায়। এই বাসাটা অনন্যাদের বাসা থেকে অনেকটুকু দূরে। রিক্সাতে আসলে প্রায় 1 ঘন্টা লাগবে। এটা শহর,
এক বাসা থেকে অন্য বাসার লোকদের চিনা যায় না, আর এত দূরে তো কখনো সম্ভবই না। আমি রুমে প্রবেশ করলাম। নাইম বলল, মা দেখো কাকে এনেছি। নাইমের মা বলল, কাকে এনেছিস? নাইম বলল, ওই যে তোমার কাছে যার কথা বলতাম, ওই ভাইয়াটা। আন্টি আমাকে আপ্যায়ন করলেন। নাইম বলল, সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে, তাই আমাদের এখানে থাকবে। নাইমের মা বলল, তাতে কোনো সমস্যা নেই, তার যতদিন ইচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। আর আমাকে আমার রুম দেখিয়ে দিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল। দোকানটা বেশ বড়। ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বলল, এটা আমার দোকান। আমি বললাম, তাহলে তো অনেক উন্নতি হয়েছে তোমার। নাইম বলল, সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না। তারপরে আমি আর নাইম বাসায় চলে আসলাম। পরের দিন চাকরি খুঁজতে বের হলাম। চাকরির জন্য কাগজপত্র লাগবে, তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম। টিসি আনলাম এজন্য যেন অনন্যার সাথে আমার দেখা না হয়। চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম। অফিসটা খুব বড় না, মাঝারি, প্রায় 200-300 কর্মচারী রয়েছে। এখানে যে সকল প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে ভালো ধারণা আছে, তাই যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করলো সব সঠিক উত্তর দিলাম। যদিও আমি রায়হান চৌধুরীর অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম, কিন্তু ওখানে যাব না, কেননা উনার সাথে আমান চৌধুরী বা অনন্যার বাবার ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে, যে কারণে উনার ওখানে গেলে অনন্যা জেনে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ওখানে যাব না। তো এখন বর্তমানে ফিরা যাক। সবকিছু সম্পূর্ণ হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলেছে। আমি অফিস থেকে বের হয়ে মিষ্টি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে, আর উনারাও খুশি হলেন। যেহেতু চাকরি হয়ে গেছে, তাই আমাকে অন্য এক ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে প্রায় অনেকটুকু দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, অবশ্য অফিস থেকে অনেকটাই কাছে। আর নাইমও এখন ইন্টার 2য় বর্ষে পড়ে। পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে। আজকে অফিসে প্রথম দিন, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। অফিসে গিয়ে আমার ডেস্ক দেখিয়ে দেওয়া হলো, আর আমি ওখানে গিয়ে বসলাম। তখন ওই পিয়ন এসে আমাকে বলল, স্যার আপনাকে তার রুমে ডেকেছেন। আমি বললাম, আচ্ছা আমি আসছি। পিয়ন চলে গেল। আমি বসের রুমের দিকে যেতে লাগলাম। এর মাঝে অফিসের কিছু বিবরণ দেই। এখানে সবাই আমার থেকে বয়সে বড়, আর শুনেছি বস নাকি ভালো। বসের রুমের সামনে এসে বললাম, স্যার আসতে পারি? বস বলল, হুম আসেন। আমাদের বসের নাম জয়, আর উপাধি বা বংশের নাম খান। বয়সে আমার মতোই হবে। ওনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছেন, বাবার একমাত্র ছেলে। জয় বলল, তা আপনার নাম তো আবির। আমি বললাম, হুম। জয় বলল, এই ফাইলটা নাও আর সম্পূর্ণ করে দাও, আজকেই দিতে হবে এটা। আমি বললাম, আচ্ছা। আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম, আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম। যেহেতু এই কাজে আমার ধারণা অনেক, তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা করে ফেললাম। আমার কাজের গতি দেখে স্যার অবাক হলেন। স্যার বললেন, এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনে? আমি বললাম, আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই, তাই পেরেছি। সেই দিনের মতো আরো কিছু কাজ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তা আমি জানতাম না, কেননা নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে, সাথে একটা সিমও আছে। ফোন কেনার কারণ, আমি আমার আগের ফোনটা অনন্যাদের ওখানে রেখে এসেছি। আমি ফ্রেশ হয়ে হাসানের কাছে ফোন দিলাম। হাসানকে বললাম, মা কেমন আছে? হাসান বলল, হুম ভালোই। কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবে চলে গেল 3 মাস। এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে। ধীরে ধীরে জয়দের অফিসটা অনেকটা বড় হয়েছে। এখন তাদের কর্মী প্রায় 1000। আগের বাসায় আর থাকি না। অফিস থেকে যে ফ্ল্যাট দেওয়া হয়েছে ওটাতেই আমরা থাকি, সাথে একজন কাজের মেয়ে আছে। কিছুদিন পর আমি স্যারকে বললাম, স্যার আমার কিছুদিনের ছুটি লাগবে। স্যার বলল, কি জন্য? আমি বললাম, আমি বললাম আমার 2য় বর্ষের প্রথম পরীক্ষা শুরু হবে। স্যার বলল, আচ্ছা ঠিক আছে। আমি স্যারের থেকে 15 দিনের ছুটি নিলাম। আজকে পরীক্ষা, তাই মোটামুটি প্রিপারেশন নিয়ে কলেজে গেলাম। আমার সিট খুঁজে আমি আমার সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো, যাকে দেখে আমি অবাক, কেননা সে আর কেউ নয়, সে হচ্ছে জয়, মানে আমার স্যার। আমি বললাম, স্যার আপনি এখানে? স্যার বলল, হুম, কিন্তু তুমি এখানে কেন? আমি তো এখানেই পড়ি। আমি বললাম, আমিও তো এখানেই পড়ি। জয় বলল, তাহলে তো ভালোই হলো, আজ থেকে এখানে কোনো স্যার নয়, আমরা 2জন বেস্ট ফ্রেন্ড। এর মাঝে নো তুমি নো আপনি, শুধু তুই, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা স্যার। থুক্কু জয়। আমার পাশের সিটেই স্যার মানে জয়ের সিট পড়েছে, তাই দুজনকে হেল্প করে পরীক্ষাটা দিলাম। ঠিকমতো পড়তে না পারায় পরীক্ষা এতটা ভালো হয়নি, তবে যেদিন রেজাল্ট দিল তখন দেখলাম আমি আর জয় 2জনেই টপ 20-এর মধ্যে আছি। এভাবে কয়েকটা মাস কেটে যায়। এখন জয় আমার অনেক ভালো বন্ধু। সে যেখানে যায় আমাকে নিয়ে যায়, এমনকি তার বাসায়ও অনেকবার গিয়েছি। এমনই একদিন অফিসের কাজে এক জায়গায় যেতে হবে, তাই জয় তার সাথে আমাকে নিয়ে গেল। আর যেখানে যাওয়া হলো তা হলো সিলেট। আমি আর জয় রেডি হলাম। নিজস্ব গাড়ি থাকতেও বাসের টিকিট কাটলাম। সিটে যেয়ে বসার সময় একটা ঘটনা ঘটলো। জয় আর আমার দুজনের সিট ভিন্ন জায়গায় পড়লো, তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম, কিন্তু পারলাম না। এদিকে ওর সাথে একটা ছেলে বসলো, আর আমি আমার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে বাসে উঠলো, আমার সমবয়সী হবে, আর আমার পাশে এসে বসলো। আমি আর
আর একটু জানালার দিকে সরে বসলাম। মেয়েটা বলল, আপনার নাম জানতে পারি? আমি বললাম, আমার নাম আবির। আপনার? মেয়েটি বলল, আমার নাম নীলা। আমি বললাম, ওহ আচ্ছা, আপনিও কি সিলেট যাচ্ছেন? নীলা বলল, তা আপনি কি কারণে যাচ্ছেন? আমি বললাম, ফ্রেন্ডের সাথে ঘুরতে প্লাস অফিসের একটা কাজে। নীলা বলল, ওহ আমিও অফিসের একটা কাজে যাচ্ছি। যাওয়ার মাঝে ওর সাথে আরো কথা হলো, আর যেহেতু সমবয়সী তাই ও বলল তুমি করে বলতে, তাই আমিও ওকে তুমি করে বললাম। এদিকে অনেকক্ষণ পরে আমরা সিলেটে এসে পৌঁছলাম। অনলাইনে বুকিং করা একটা হোটেলে আসলাম। 2 রুম বুক করা ছিল, তাই যে যার রুমে চলে গেলাম। পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব। অফিসের কাজটা আরো 2 দিন পরে, তাই আজকে ঘুরতে বের হলাম। আমাদের আনা ডিএসএলআরটা নিয়ে বের হলাম, ঘুরলাম আর অনেক ছবিও তুললাম। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন অফিসের কাজে যেতে হবে। এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে, যার মধ্যে যাদের কাজ ভালো হবে তাদেরকে কাজটা দেওয়া হবে। প্রায় 20 কোটি টাকার লেনদেন, তাই ভালো কাউকেই দেওয়া হবে। ওখানে গিয়ে আমি অবাক, কেননা নীলাও সেখানে উপস্থিত। ও এসেছে আর কে কোম্পানি অফ ইন্ডাস্ট্রিজ থেকে। আর যারা কাজ দিবে তাদের দেখে আমি আরো বেশি অবাক, কেননা তিনি হলেন রায়হান চৌধুরী। দেশে বিদেশে উনার অনেক ব্রাঞ্চ রয়েছে। কিছুক্ষণ পরে জয়দের কোম্পানির নাম বলা হলো, কেননা বিগত কয়েক মাসে ভালো পজিশনে চলে এসেছে। যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল। সব কাগজ বুঝে আসতে আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কেননা উনি আমাকে চিনে ফেলতে পারেন। আর জয়কে অনেকে কংগ্রাচুলেশন জানালো। জয় আসার পরে নীলা জয়কে কংগ্রাচুলেশন জানালো, আর জয় এসে আমাকে বলল, তুই থাকার কারণে এত দূরে আসতে পেরেছি। তারপরে আমি আর জয় চলে আসলাম। আরো 2 দিনে অনেক জায়গায় ঘুরে ঢাকা ব্যাক করলাম। আমাদেরকে যেই প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেই প্রজেক্টটা সম্পূর্ণ করা হলো 1 সপ্তাহের মধ্যে। এখন জয়দের কোম্পানি আরো ভালো পজিশনে চলে আসলো। এমনই একদিন আমার গাড়ির কিছু সমস্যা হয়, আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম। তখন দেখলাম নীলা হেঁটে কোথাও যাচ্ছে। আমার জানা মতে ওর অফিস তো এদিকে না, তাহলে কোথায় যাচ্ছে? আমি ওকে ডাক দিলাম আর বললাম, কোথায় যাচ্ছ? নীলা বলল, আচ্ছা এখানে না একটা কফি শপ আছে, চলুন সেখানে গিয়ে কথা বলি। আমি বললাম, আচ্ছা চলো। আমি আর নীলা একটা কফি শপে গেলাম। সে যা বলল তা শুনে আমার খুব খারাপ লাগলো। তার কথায় আমার মনে কোনো এক জায়গায় বিঁধলো, মানুষ কতটা খারাপ হলে এমনটা করতে পারে। চলুন কি হয়েছিল নীলার সাথে সেদিন শুনে আসি। 1 সপ্তাহ আগে নীলার বস বলল, কি কারণে কাজটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। নীলা বলল, স্যার আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাসে অনেক ভালো, যে কারণে রায়হান চৌধুরী ওদের কাজ দিয়েছেন। নীলার বস বলল, তাহলে তোমাকে পাঠানো হয়েছে কি জন্য? তুমি জয়েন করেছো অনেক দিন, তাহলে তুমি আনতে পারলে না কেন? এখন তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। নীলা বলল, প্লিজ স্যার এমনটা করবেন না, তাহলে আমরা একেবারে পথে নেমে যাব। আমার বাবা নেই, মা আর ছোট ভাইকে নিয়ে আমার সংসার। মা কিছু করেন না, তিনি অসুস্থ। স্যার চাকরি থেকে বরখাস্ত করেন না আমাকে। নীলার বস বলল, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে আর বাদ দিব না। নীলা বলল, জি স্যার বলেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। নীলার বস বলল, আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম, কিন্তু আজকে কোনো একটা উপায়ে পেয়ে গেলাম তোমাকে। তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে, তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব না, আর তোমাকে প্রমোশন দেওয়া হবে, আর তোমার বেতনটাও বাড়ানো হবে। হ্যাঁ আমি জানতাম আমরা ওই কাজটা পাবো না, এজন্যই তোমাকে পাঠিয়েছি। এটা ছিল তোমাকে ভোগ করার একটা চাল মাত্র। এই বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলার কাছে মনে হচ্ছে সে ফ্রিজ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। যখনই তার বস তার একেবারে সামনে চলে আসলো, তখনই কোম্পানির ম্যানেজার বাহিরে থেকে বলল, স্যার আসবো? নীলার বস নিজেকে ঠিক করে বলল, আসো। ম্যানেজার বলল, স্যার কর্মচারীরা তো কোনো কাজ করতে চাচ্ছে না, তাদের কাজের তুলনায় টাকা অনেক কম পায়, তাই অনেকে বলছে কোম্পানি ছেড়ে দিবে। নীলার বস বলল, না এখন বাড়ানো হবে না, ওদের কাজ করতে বলো, পরে বেতন বাড়ানো হবে। তাদের কথার মাঝে নীলা এসে পড়ে তার ডেস্কে এসে কিছু কাজ করতে থাকে। নীলা যে চলে গেছে তার দিকে খেয়ালই করেনি তার বস। ম্যানেজার বলল, আচ্ছা ঠিক আছে, এই বলেই সে চলে যায়। নীলার বস খেয়াল করে নীলা নেই, তখন সে সিকিউরিটিকে ডাক দেয়। সিকিউরিটি বলল, জি স্যার বলুন। নীলার বস বলল, নীলাকে আমার রুমে আসতে বলো। সিকিউরিটি বলল, আচ্ছা স্যার। তারপর সিকিউরিটি নীলার ডেস্কের সামনে গিয়ে বলল, স্যার আপনাকে তার রুমে ডেকেছেন। নীলা বলল, আপনি যান, আমি আসছি। তখন সিকিউরিটি চলে গেল। তার কিছুক্ষণ পরে নীলা তার বসের ডেস্কে গেল। নীলার বস বলল, তা কি ভাবলে তুমি? নীলা বলল, এটা নেন স্যার। বস বলল, কি এটা? নীলা বলল, রিজাইন লেটার। আমি আজকে থেকে আর আপনার এখানে কাজ করব না। তবে স্যার একটা কথা শুনে রাখেন, একজনের দুর্বলতায় কখনো হাত দিবেন না, হয়তোবা সে হাত ভেঙে যেতে পারে। বিদায় স্যার। এই বলে নীলা চলে আসে। তখন তার বস বলে, শকুনের দোয়ায় গরু মরে না। এবার বর্তমানে আসি। তখন নীলা খেয়াল করলো আমার চোখে পানি। নীলা বলল, আপনি কাঁদছেন কেন? আমি বললাম, না তো, কই কান্না করছি। আচ্ছা বাদ দাও, ওর প্রতি কেমন
কেমন যেন একটা মায়া কাজ করছে। আমি বললাম আচ্ছা সত্যি কি তোমার বাবা নেই? নীলা বলল সত্যি বলতে বাবা মারা যায়নি, তার প্রতি আমার শুধুই ঘৃণা। আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে, সে আমাদের খরচও দেয় না। তারপর থেকে আমি কোনো রকমের সংসার চালাই, এখন একটা চাকরি জরুরি। আর তখনই তোমার সাথে দেখা হলো। আমি জয়কে কল দিলাম। জয় বলল হুম বল। আমি বললাম আমার তো একজন পার্সোনাল সেক্রেটারি লাগবে, আগের জন তো কোনো একটা কাজে চাকরি ছেড়ে চলে গেছে। তোর কোনো আপত্তি না থাকলে আমি আমার জন্য একজনকে নিযুক্ত করব, তুই কি বলিস? জয় বলল তোর জন্য লাগবে, আমি কি বলবো, যা ভালো হয় করে ফেল। আমি বললাম ওকে মাই ডিয়ার কলিজার বন্ধু। আমি বললাম শোনো, কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে, আর তুমি হচ্ছে আমার পার্সোনাল সেক্রেটারি। নীলা বলল তোমাকে অনেক ধন্যবাদ। আমি বললাম না না, বন্ধুত্বের মাঝে নো ধন্যবাদ, শুধু ট্রিট। নীলা বলল আচ্ছা ঠিক আছে দিব। তারপর সে তার গন্তব্যের দিকে পা বাড়ালো আর আমি আমার গন্তব্যের দিকে চলে আসলাম অফিসে। জয় বলল তোর জন্য কাকে সেক্রেটারি বানালি? আমি বললাম ওইটা তোর জন্য সারপ্রাইজ, আর তুই তাকে চিনিস। জয় বলল আচ্ছা দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে। আমি বললাম কালকে থেকে। জয় বলল আচ্ছা। জয় বলল আজকে বিকেলে আমার সাথে চল, এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম কই যাবি? জয় বলল ওইটা তোর জন্য সারপ্রাইজ, যেমনটা তুই আমাকে বলেছিলি। আমি বললাম আচ্ছা। সেদিন কাজ শেষ করে বিকেলে আমি আর জয় তার প্রাইভেট কার নিয়ে বের হলাম। আমাকে দেওয়া কারটা ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। আমি বাসায় ফোন করে বললাম আন্টি আজকে আমার আসতে একটু লেট হবে, জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি। নাইমের মা বলল ওকে বাবা তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম আচ্ছা। এ বলে আমি ফোনটা রেখে দিলাম। বলে রাখি আন্টি আমাকে উনার বড় ছেলের মতোই দেখেন, আমি উনার কাছে বড় ছেলে আর নাইম ছোট। এদিকে জয় ড্রাইভিং করছিল, সে নিজেই চলল নিজের গন্তব্যে। জয় বলল আচ্ছা দোস্ত, প্রেম করতে কি কি লাগে? আমি বললাম কেন, তুই প্রেমে পড়েছিস নাকি? জয় বলল হুম একটু একটু। আমি বললাম কই, আমাকে তো বললি না। জয় বলল আরে এক সপ্তাহ আগে ওর সাথে আমার পরিচয়, কখনো সামনাসামনি দেখিনি, ওর সাথে কথা হয়েছে শুধু। তবে তোকে এখনই ওর ছবি দেখাবো না, সে আজকে দেখা করতে বলেছে। আগে বল কি করব? আমি বললাম পছন্দ হলে ভালো, সরাসরি প্রপোজ করবি, তবে এখনই না করাটাই ভালো, কিছুদিন যাক তারপরে। জয় বলল আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম। জয় একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড়া করালো, মেইন রোড থেকে কিছুটা ভেতরে, তবে বলা যায় বড়লোকদের রেস্টুরেন্ট। আমাকে নিয়ে জয় ভেতরে গেল। আমি আর জয় ভেতরে গিয়ে একটা টেবিলে বসলাম। জয় কাকে যেন ফোন করলো। জয় বলল এই তুমি কোথায় আছো? অপর সাইড থেকে একটা মেয়ে বলল এই তো চলে এসেছি। জয় বলল আচ্ছা আসো। এই বলে জয় ফোন রেখে দিল। আমরা আরো কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জয় হাত উঁচু করে কাকে যেন ইশারা করলো। আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে, হয়তো এটাই জয়ের জিএফ হবে। আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা সুন্দর আছে, তবে আমি তাকে আগে কোথাও দেখেছি, অনেক আগে দেখেছি, সঠিক মনে আসছে না। মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো। তখন জয় বলল কেমন আছো? মেয়েটি বলল ভালো আছি, তুমি কেমন আছো? জয় বলল হুম ভালো, আর হ্যাঁ তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেই, এ হলো আবির, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম হ্যালো আমি আবির। মেয়েটি বলল আমি মারিয়া। তখন কিছু খাবার অর্ডার দিল। আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম। আসার সময় আমি ড্রাইভিং করছি, আর পেছনে জয় এবং মারিয়া। মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানা ম্যাপে সেট করে নিলাম। দেখলাম জয়দের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার পথ দূরে মারিয়ার বাসা। তার ঠিকানা ম্যাপে থাকার কারণে আর সমস্যা হলো না। অপরদিকে ওরা দুজন পিছনে কথা বলছিল, তাদের কথা শোনার প্রয়োজন নেই। মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে, আর জয় পেছন থেকে সামনে এসে বসলো। আমার বাসায় আসার পরে জয় ওর গাড়ি নিয়ে চলে গেল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আসার পর মাঝে মাঝে হাসানের সাথে আমার কথা হয়। আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম, একটু পরে নাইম এসে দরজা খুলে দিল। এখন নাইমের পড়ালেখাও ঠিক মতো চলছে, আর আমার লেখাপড়া হয় মাঝে মাঝে। সকল কাজের মধ্যে পড়ালেখা করার সময় হয় না। আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম। তারপর আন্টি এসে খাবারের জন্য ডাক দিলেন। খেয়ে রুমে এসে ফোন টিপতে শুরু করলাম। ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি ভাবতেও পারিনি। পরের দিন সকালে আজানের সময় আমার ঘুম ভাঙে। আমি উঠে ওযু করে নামাজ পড়ে নিলাম। একটু পরেই বের হলাম সকালে মর্নিং ওয়াক করার জন্য। তারপর বাসায় এসে সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। ড্রাইভার বলল স্যার গাড়ি স্টার্ট নিচ্ছে না, গ্যারেজে নিতে হবে। আমি বললাম আচ্ছা নিয়ে যাও। অপরদিকে নীলা আমার আগে অফিসে পৌঁছে গেছে, আর জয় নীলাকে দেখে অবাক। জয় বলল আরে নীলা, তুমি আমাদের অফিসে কি মনে করে? নীলা বলল কেন, আবির বলেনি? আমি তো ওর পার্সোনাল সেক্রেটারি। জয় বলল ওহ আচ্ছা, ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এটা যে তুমি তা আমি ভাবতে পারিনি। তুমি এখানে আসলে কেন? তারপর নীলা জয়কে সব বলল। এর মাঝে আমি চলে আসলাম। আমি বললাম কি ব্যাপার, কি কথা হচ্ছে? জয় বলল তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে। আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম। আমার পাশে তার ডেস্ক।
তবে এর মাঝে একটা কাচের দেয়াল আছে। নীলাকে অল্প বোঝানোর পরেই ও সব বুঝে নিল, কেননা ও বেশ দক্ষ এই বিষয়ে। আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে, তাই আমার কাজ কমে গেল। এমনই একদিন আমি একটা কাজ করছিলাম, তার কাজ না থাকায় আমার কাছে আসে আর আমার ফাইলটা নিজে নিয়ে নেয়। সে নিজেই ফাইলটা সলভ করে দেয়। নীলা বলল, চল আজকে কোথাও ঘুরতে যাই। আমিও রাজি হয়ে গেলাম আর জয়কে বলে 1 ঘন্টা আগে ছুটি নিয়ে বের হলাম। তবে জিএফ আর বিএফ ভেবে ভুল করবেন না, নীলা এখন আমার ব্যাপারে সব জানে। আমরা দুইজন ভাই বোনের মতো। আমি আর ও ঘুরতে গেলাম একটা পার্কে। সেখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে আছে লিমা। লিমা নাকি আজকে তার ফুপির বাসায় যাবে, তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে। লিমার ফুপির বাড়ি আমাদের গ্রামে, আমাদের বাসা থেকে বেশি দূরে না, আমাদেরটা অনেকটা গ্রাম সাইড, তাই হেঁটে পৌঁছাতে প্রায় 25 মিনিট সময় লাগে। মেহেদি আমাকে দেখে বলল, তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন? আমি মনে মনে ভাবলাম তাহলে অনন্যা বলেনি কিছু। আমি বললাম, এখানে একটা চাকরি পেয়েছি তাই এখানে এসে পড়েছি, কিন্তু আমাদের কোম্পানি সম্পর্কে কিছুই বললাম না। তাছাড়া অনন্যা কিছু বলেনি তোকে? লিমা বলল, না বলেনি কিছু, তবে তুই আসার পর থেকে ও অনেকটা অন্যরকম হয়ে গেছে, ঠিকমতো ভার্সিটিতে আসে না, কথাও বলে না ঠিক মতো। মেহেদি বলল, তোর সাথে কে এটা? চিনলাম না তো। আমি বললাম, ওর সাথে তো তোদের পরিচয় করাতে ভুলেই গেছি। ও আমার বোনের মতো, আমার সাথেই কাজ করে। ওর নাম নীলা, পরিচয় হয়ে নে। নীলা বলল, হ্যালো আমি নীলা। লিমা বলল, আমি লিমা। আর মেহেদিও পরিচয় হয়ে নিল। আমি বললাম, কেমন চলছে তোদের দিনকাল? মেহেদি বলল, ভালোই, বাবার হোটেলে খাওয়া, পড়ালেখা শেষ করে চাকরি করব। ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ। লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে, তাই লিমা চলে গেল আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদিও তার সাথে গেল। নীলা বলল, আজকে তোমাকে মা যেতে বলেছেন। আমি বললাম, অন্যদিন যাবনি। নীলা বলল, না আমি কোনো কথাই শুনতে চাই না, আজকে যেতে হবে। এর আগেও যেতে বলেছি কিন্তু যাওনি। আমি বললাম, আচ্ছা চলো। আমরা যাওয়ার আগেই লিমা ওর মাকে বলেছিল আমি আসব, তাই তিনি সব রান্না বান্না করে রেখেছিলেন। আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিতেই ওর ছোট ভাই এসে দরজা খুলে দিল। এখানে আসার আগে যখন নীলা বলেছিল তাদের বাসায় আসতে হবে, তখনই তার ভাইয়ের জন্য চকলেট কিনেছিলাম। তার জন্য কেনা চকলেটটা তার হাতে দিলাম আর আন্টিকে গিয়ে সালাম দিলাম। আমি বললাম, আন্টি কেমন আছেন? আন্টি বলল, ভালো বাবা, তুমি কেমন আছো? আমি বললাম, ভালোই আছি। তিনি আমার বাবা মার কথা বললেন না, কেননা এটা নিয়ে নীলা তার মাকে বলেছিল। আমরা সবাই খেতে বসলাম। খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। খাওয়া দাওয়া শেষে নীলাদের বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে রিক্সা খুঁজতে লাগলাম। রোডের আশেপাশে একটাও রিক্সা দেখতে পেলাম না, তাই আমি সামনের দিকে এগুতে থাকলাম। হঠাৎ করেই একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল। আমি একটু দূরে ছিটকে পড়লাম। রাস্তার ঘর্ষণে কয়েক জায়গায় কেটে গেল আর মাথায় বাড়ি খেলাম। এমনিতেই রাত, তবুও রাস্তার বাতিগুলো আমার চোখে ঝাপসা লাগছে। তারপর আর কিছুই মনে নেই, মানে আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। একটা নার্স বাইরে গিয়ে বলল রোগীর জ্ঞান ফিরেছে। আমাকে যিনি হসপিটালে এনেছেন তিনি ভেতরে আসলেন। আমি উনাকে দেখে তো একদম অবাক, কারণ তিনি ছিলেন রায়হান চৌধুরী। আমি উনাকে দেখে উঠে বসতে লাগলাম, কিন্তু তিনি উঠে বসতে না করলেন। বলে রাখি, শরীরে কয়েক জায়গায় কেটে যাওয়ায় আমার গায়ে জামা ছিল না, যার কারণে খালি গায়ে ছিলাম। আঙ্কেল বললেন, এখন কেমন লাগছে বাবা? আমি বললাম, জি আঙ্কেল, অনেকটা ভালো, কিন্তু আপনি আমাকে আনলেন কিভাবে? আঙ্কেল বললেন, আমি অফিস থেকে ফিরছিলাম আর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, তার কিছুটা ঝিমুনি আসছিল মনে হয়, তবে আমি খেয়াল করিনি। যখনই গাড়ির সাথে কিছু ধাক্কা খেলো তখনই আমি চমকে যাই আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। যখন দেখি তুমি কিছুটা দূরে পড়ে আছো, তখন ড্রাইভার আর আমি দুজন তোমাকে গাড়িতে আনি। তোমার শরীর থেকে তখনও রক্ত বের হচ্ছিল, তাই তাড়াতাড়ি কাছের একটা হসপিটালে শিফট করি। তোমার কালকে রাত থেকে জ্ঞান ছিল না, এইমাত্র তোমার জ্ঞান ফিরল। এই নাও তোমার ফোন, যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তোমার সাথেই এটা পড়েছিল, মনে হয় না? ঠিক আছে, আমি তোমার জন্য একটা ফোন কিনে আনছি। আমি বললাম, না আঙ্কেল, ফোন লাগবে না। আঙ্কেল বলল, কোনো কথা না, আমি কিছু সময়ের মধ্যে চলে যাব আর তোমার আন্টি সকালের খাবার নিয়ে আসবে। এখানের খাবার বেশি ভালো না, তুমি শুয়ে রেস্ট নাও। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। আন্টি আসতে দেরি হবে, তাই আমি অন্যদিকে ফিরে রেস্ট নিচ্ছিলাম। একটু পরেই আন্টি আসলো। আমি ডান দিকে ফিরেছিলাম, তাই আমি দেখতে পারিনি। আন্টি এসে আমাকে যখন ডাক দিবে তখন উনার চোখ আমার পিঠের উপরের দিকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন আর উনার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছিল। আমি কারো উপস্থিতি বুঝতে পেরে পেছনে তাকিয়ে দেখলাম আন্টি। আন্টির চোখে পানি দেখে আমি বললাম, আপনার চোখে জল কেন? আন্টি বলল, আচ্ছা বাবা, তোমার পিঠের উপরের দিকে একটা সিংহ চিহ্ন আছে, ওটা কিসের? আমি বললাম, আমি জানি না, এটা অনেক আগে থেকেই আমার কাছে, যখন আমি মাত্র বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি। আন্টি বললেন, বাবা তুই এতদিন কই ছিলি? তুই আমার হারিয়ে যাওয়া বড় সন্তান। আজ থেকে 17 বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি। এটা বলে উনি আমাকে জড়িয়ে ধরলেন। আমি কিছু বুঝতে পারছি না, উনি কিভাবে আমার মা,
আমার তো মা আছেন। তাহলে কি ভাইয়া যে কথাটা বলেছিল সেটা ঠিক? চলেন ফ্ল্যাশব্যাকে যাই। যেদিন ভাইয়া আমাকে মেরেছিল সেদিন মা সহ অন্যরা যখন ঘরে যায় তখন ভাই বলে, তুই আমার আপন কেউ না, আমি আমার এই সব সম্পত্তি একটুও তোকে দিব না, পারলে তুই নিজে কিছু কর। আমি তখন ভাইয়ের কথা কিছুই বুঝিনি। আজকে বুঝতে পারছি কেন ভাইয়া এই কথাটা বলেছিল। আর আজকে আপনারাও বুঝতে পারলেন আমি কেন বলেছিলাম আমাকে অনেক বড় হতে হবে। কিন্তু আমি যদি আর আপন কেউ না হই তাহলে কেন আমি জানলাম না? আশেপাশের লোকেরাও তো জানবে, কিন্তু তারাও কেন জানালো না? এটা হয়তো একটা রহস্য, কিন্তু এটাও বলবো, তবে এখন না। এখানে যা যা হচ্ছিল সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, তবুও নিজেকে ঠিক করলাম, কেননা এর শেষ পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। তখনই দেখলাম রায়হান চৌধুরী রুমে প্রবেশ করলেন, আর তিনি দেখলেন মা আমাকে জড়িয়ে ধরে আছে। বাবা ভিতরে এসে দেখলেন মা আমাকে ধরে কান্না করছে। তখনই তিনি বললেন, তুমি ওকে ধরে কান্না করছো কেন? মা বলল, দেখো, এটা আমাদের হারিয়ে যাওয়া সেই ছেলে আব্দুল্লাহ, যে নামে তুমি আমাদের কোম্পানি করেছো। আপনারা অবশ্যই জানেন এই কোম্পানি সম্পর্কে, যেটাতে আমার ফ্রেন্ডরা কাজ করতে চায়। বাবা বলল, ও কিভাবে আমার ছেলে? মা বলল, ওর পিঠে দেখো তোমার মতো জন্মদাগ রয়েছে। বাবা আমাকে এসে জড়িয়ে ধরলেন। বাবা বললেন, আমি জানতাম তুই একদিন আমার কাছে ফিরবি, আল্লাহ তাআলা নিষ্ঠুর না, আর আমি তোকে ফিরে পেয়েছি। বাবা আমার জন্য আনা ফোনটা আমাকে দিলেন। আমার আগের ফোনটা একবারে অচল হয়ে গেছে, তবে সিম দেখলাম ঠিক আছে, তাই সিমটা নতুন ফোনে ভরে নিলাম। তখনই একের পর এক মেসেজ আসতে শুরু করলো। আমি সবাইকে ফোন দিয়ে বললাম আমি হসপিটালে। তখন জয়, নীলা, আন্টি এবং নাইম আসলো। এসে যখন জানতে পারলো আমি এদেশের টপ ব্যবসায়ী ম্যানের ছেলে, তখন তারা অবাক এবং সাথে খুশিও হলো। বাবা বলল, তোমাকে কালকেই বাসায় নিয়ে যাব। আমি বললাম, আচ্ছা বাবা, সমস্যা নেই, তবে আমি এখনই তোমার কাজ ধরতে পারবো না, আর 2-3 মাস পরে তোমার কাজ ধরবো। এর মাঝে নাইমের পরীক্ষা শেষ হবে, আর নাইম জয়দের কোম্পানিতে আমার পদে কাজ করতে পারবে। সে ভালো বুদ্ধিমান ছেলে। বাবা বলল, আচ্ছা। আজকে আমাকে বাসায় আনা হলো। এটা বাসা না, একটা বড় রাজপ্রাসাদ। আমি যাওয়ার পর রায়হান চৌধুরীর মেয়ে মানে আমার ছোট বোন আমার কাছে এসে বলল, মা এই ছেলেটা কে? তখন মা বলল, ও তোমার বড় ভাই, তুমি ভাই বলে ডাকবে। অরিন বলল, আচ্ছা ঠিক আছে। এর কিছুদিন পরে আমার ফুফাতো ভাই আমাকে ফোন করে যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। হাসান বলল, মামি অনেক অসুস্থ, আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি। তোর ভাই একটা কাজে দেশের বাইরে গেছে, 3 দিন পরে আসবে, তাই তুই এসে দেখে যা। আমি বললাম, আচ্ছা দেখি কি করা যায়। তারপর আমি মা বাবাকে গিয়ে বললাম আমার আম্মু অসুস্থ। আগেই বলে রাখি, পালিত মাকে আম্মু বলবো, আর এখন এদেরকে মা বাবা বলবো। বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আর তোমার সাথে আমরাও যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। বাবা মাও রেডি হয়ে নিলেন। গাড়ি নিয়ে রওনা হলাম আমাদের গন্তব্যে। হাসানকে বলেছি হাসপাতালের ঠিকানা মেসেজ করে দিতে, তাই সে আমার ফোনে টেক্সট করে দিল। এদিকে যখন মাঝপথে পৌঁছলাম তখন জয় আমার ফোনে ফোন করে বলল, কিরে আজকে এখনো অফিসে আসলি না কেন? নাকি কোনো সমস্যা? আমার আম্মু অসুস্থ, তাই তাকে দেখতে যাচ্ছি, এজন্য অফিসে আসতে পারবো না আজকে। জয় বলল, আচ্ছা ঠিক আছে, তো কবে থেকে আসবি? আমি বললাম, কালকেই জয়েন করব। জয় বলল, আচ্ছা ঠিক আছে, ভালো মতো আসবি। আমি বললাম, আচ্ছা। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছলাম। আম্মুকে বেডে শিফট করা হয়েছে। আম্মুর তেমন কিছু হয়নি, শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমরা একজন নার্সকে জিজ্ঞাসা করলাম 309 নম্বর রুমটা কোথায়। সে দেখিয়ে দিল। আমি রুমের দরজায় গিয়ে নক করি। আমি বললাম, ভেতরে আসবো? ভাবি বলল, হ্যাঁ আসো। ভাবি বললেন, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আর তোমার সাথে এনারা কারা? চিনতে পারলাম না। আমি বললাম, ওনাদের চিনতে পারবে, আগে আম্মুর জ্ঞান ফিরতে দাও, সবাইকে একত্রেই বলবো। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম মায়ের জ্ঞান ফিরছে। তিনি চোখ খুলে আমাকে দেখলেন। আমি বললাম, কেমন আছো আম্মু? আম্মু বলল, তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল, এখন একটু সুস্থ আছি। আমি জানি তোকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। সেই সময় আমিও তোকে ভুল বুঝেছিলাম। তারপর থেকে প্রতি রাতে তোর জন্য দোয়া করতাম যেন তুই ভালো থাকিস। তোর সাথে ওনাদের তো চিনলাম না, ওরা কে? আমি বললাম, আম্মু ওনারা আমার বাবা মা, ওনাদের হারিয়ে যাওয়া সন্তান আমি। কিন্তু তুমি তো বলতে আমি তোমাদের ওই সন্তান। আমি তো এটাও বুঝতে পারিনি, যদি আমি ওনাদের সন্তান হই তাহলে তো আমাদের এখানে সবাই জানবে, আর আমিও কোনো না কোনোভাবে জানতে পারতাম, কিন্তু তা তো হলো না। আমাকে একটু বলবে আমি আসলে ওনাদের সন্তান কিনা? আম্মু বলল, তুই আমাদের সন্তান না, তবে ওনাদের সন্তান কিনা তা বলতে পারবো না। আমি বললাম, তাহলে তো আমাদের আত্মীয়রা কেউ তো জানে না। আম্মু বলল, তারা কেউ জানে না, শুধু জানতাম আমি, তোর বাবা আর তোর বড় ভাই।